নমস্কার বন্ধুরা, আপনাদের জন্য নিয়ে এলাম উইকেন্ড টেলসের আরও একটি নতুন গল্প। আজকে থাকছে বিশিষ্ট সাহিত্যিক কাঞ্চনমালা দেবীর গল্প বশীকরণ। বিবাহ না করিয়াও পুলিন যখন জগতে বিবাহিত জীবনের অসারতা বুঝিতে পারিল, তখন মানব জগতে এই নূতন সত্য প্রচার করিবার জন্য সে একটি সভা স্থাপন করিল। বিশ্বনিন্দুকগণ সেই সভার নাম রাখিয়াছিল চিরকুমার সভা। পুলিন স্বয়ং এই সভার সম্পাদক। তাহার সহপাঠীগণের দলে যাহারা অবিবাহিত ছিল, তাহারা সকলেই এই সভার সদস্য। ক্ষীণকায় দুরারোগ্য উদরাময় রোগগ্রস্ত অধ্যাপক শ্রীযুক্ত সত্যেন্দ্রনাথ দত্ত এই সভার সভাপতির স্থান অলঙ্কৃত করিয়াছিল। অবশ্য তিনিও অবিবাহিত। বিবাহিত অধ্যাপকের দল ও পুলিনের সহপাঠীগণের মধ্যে যাহারা ইহারই মধ্যে বিবাহরূপ কলঙ্ক কালিমা মাখিয়াছিলেন, তাহারা অবশ্য এ সভায় স্থান পাইতেন না। প্রতি শনিবারে কলেজের ছুটির পরে সভার অধিবেশন হইত। অধিবেশনে বিবাহিত জীবনের অসারতা সম্বন্ধে বক্তৃতা করিয়া পুলিন ও প্রবোধ সর্বাপেক্ষা অধিক প্রতিপত্তি লাভ করিয়াছিল। তাহারা যখন বিবাহ প্রথাকে দেশের সকল দুঃখের কারণ বলিয়া দোষ দিয়া সভাগৃহ কাঁপাইয়া তুলিত, তখন বাহিরে দাঁড়াইয়া প্রবেশ লোভে বঞ্চিত বিবাহিত যুবকবৃন্দও কাঁপিয়া উঠিত। 1 বৎসর কাল সভাটি বেশ চলিল। বিবাহযোগ্যা কন্যাভারগ্রস্ত অভিভাবকগণ ভাবিয়া কুল কিনারা পাইল না। তাহারা বোধহয় এক মনে ভগবানকে ডাকিয়াছিল, কারণ 1 বৎসর যাইতে না যাইতেই নিরুপায়ের উপায়ে স্বয়ং পথ দেখাইয়া দিলেন। বৎসরের শেষে বার্ষিক অধিবেশনের দিনে সভার একজন বিশিষ্ট সভ্যকে খুঁজিয়া পাওয়া গেল না। গ্রীষ্মের ছুটির পরে এই সভ্যটিকে নীরবে বিবাহিতের দলে মিশিয়া যাইতে দেখিয়া পুলিন ও প্রবোধ ক্রোধে ও ক্ষোভে পাগল হইয়া উঠিল। সভার দিনে ভারতের ইতিহাস হইতে বিশ্বাসঘাতকতার দৃষ্টান্তগুলি খুঁজিয়া বাহির করিয়া পুলিন যখন সেই তালিকার শেষে এই সভ্যটির নাম যোগ করিয়া দিল, তখন করতালির ধ্বনিতে সভাগৃহ মুখরিত হইয়া উঠিল। এই নূতন বিশ্বাসঘাতকটি যদি তাহা শুনিতে পাইত, তাহা হইলে হয়তো মাটিতে মিশিয়া যাইত, না হয় নিজের মস্তকে বজ্রাঘাত প্রার্থনা করিত। কিন্তু পুলিন ও প্রবোধের ওজস্বিনী বক্তৃতা সত্ত্বেও সভার সভ্য সংখ্যা কমিতে লাগিল। বিশ্বাসঘাতক নিচাশয় কন্যাকর্তার দল ও অর্থলোলুপ অপরিণামদর্শী বরকর্তাগণ একে একে এই নূতন চিরকুমার সভার সভ্যগুলিকে ভাঙাইয়া লইতে আরম্ভ করিল। বক্তৃতা করিয়া পুলিন ও প্রবোধের গলা ভাঙিয়া যাইবার উপক্রম হইল। সভাগৃহের অনেকগুলি টেবিল ভাঙিয়া গেল, কিন্তু তাহা সত্ত্বেও সভ্য সংখ্যা কমিতে লাগিল। বিশ্ববিদ্যালয়ের একটি উপাধি পাইয়া পুলিন যখন নূতন উপাধি পরীক্ষার জন্য প্রস্তুত হইল, তখন সভার অবস্থা দেখিয়া তাহার বুক ভাঙিয়া গেল। ঝাঁকে ঝাঁকে কন্যাদায়ে প্রপীড়িত দুর্বৃত্তগণ সভার সভ্য সংখ্যা হ্রাস করিতে লাগিল। 2-1 নূতন আসিল বটে, কিন্তু তাহাতে ক্ষতির শতাংশের 1 অংশও পূরণ হইল না। এমএ পরীক্ষা দিয়া পুলিন যখন দেশে ফিরিল, তখন সভার সভ্য সংখ্যা মাত্র 5 জন। পুত্রের মন ভারী দেখিয়া পুলিনের মাতা যখন স্বামীর নিকটে পুলিনের বিবাহের কথা উত্থাপন করিলেন, তখন পুলিনের পিতা শিহরিয়া উঠিলেন। তিনি বলিলেন, সর্বনাশ! তুমি ছেলেটাকে ঘরে রাখতে দিবে না দেখতেছি। তোমার পুত্র যে জগৎ উদ্ধার করিবার জন্য চিরকুমার সভা স্থাপন করিয়াছে, সে কি কখনো বিবাহ করিতে পারে? পুলিনের যশ কলিকাতা ছাড়িয়া সুদূর পল্লীগ্রামেও ব্যাপ্ত হইয়াছিল। তাহার মাতা কিন্তু তাহা বুঝিলেন না। তিনি সহজে ছাড়িবার পাত্রী নহে। অবশেষে বিরক্ত হইয়া পুলিনের পিতা বলিলেন, তুমি যদি ছেলের মত করাইতে পারো, তাহা হইলে তাহার বিবাহ দিতে আমার বিন্দুমাত্র আপত্তি নাই। বিজয়োল্লাসে মাতা যখন পুত্রের নিকট বিবাহের প্রস্তাব করিলেন, তখন পুত্র অন্নহীনতা, শিশুমোরক এবং আরও কত কি দুর্বোধ্য কথা বলিয়া তাহাকে নির্বাক করিয়া দিল। তিনি পালাইতে পথ পাইলেন না। মায়ের মন কিন্তু বোঝে না। পুত্র যখন চিরকুমার সভার ভবিষ্যৎ চিন্তায় আকুল, মাতা তখন গোপনে গোপনে সুন্দরী কন্যার অনুসন্ধানে ব্যস্ত।
আইন পড়িতে কলিকাতা আসিয়া পুলিন একটি ঘোর দুঃসংবাদ শুনিয়া বসিয়া পড়িল। বিবাহিতের দল তাহাকে বেষ্টন করিয়া শুনাইল যে প্রবোধ বিবাহ করিয়াছে। সুমেরু পর্বত যদি মক্ষিকায় নাড়িত, শিলা যদি জলে ভাসিয়া যাইত, বানরে যদি সঙ্গীত গাহিত, তাহা হইলেও বোধহয় পুলিন এতদূর আশ্চর্যান্বিত হইত না। যে প্রবোধ তাহার দক্ষিণ হস্ত, যে প্রবোধ বলিয়াছিল সে স্ত্রী জাতিকে কুষ্ঠব্যাধির ন্যায় ঘৃণা করে, যে প্রবোধ তাহার ভারত যুদ্ধে মধ্যম পাণ্ডব, সেই প্রবোধের এই কাজ। বিবাহিতের দল তাহার অবস্থা দেখিয়া তাহাকে ঘিরিয়া তাণ্ডব নৃত্য জুড়িয়া দিল। পুলিন বহু কষ্টে তাহাদিগের বুহ ভেদ করিয়া বাহিরে আসিল। আসিয়া দেখিল সম্মুখেই প্রবোধ। কিন্তু প্রবোধ যখন তাহাকে দেখিয়া সলজ্জভাবে নত দৃষ্টিতে পাশ কাটাইয়া চলিয়া গেল, তখন তাহার আর কিছুই বুঝিতে বাকি রহিল না। রাগে লজ্জায় অপমানে পুলিন যেন কেমনতর হইয়া গেল। সে কেবল বসিয়া বসিয়া ভাবিত যে মূঢ় মানব তাহার উচ্চ উদ্দেশ্য বুঝিতে পারিল না, সকলে মিলিয়া তাহার জীবনের ব্রত পণ্ড করিয়া দিল। সে স্থির করিল সে নিজে জগতের আদর্শ হইয়া থাকিবে, কখনো স্ত্রীজাতির ছায়া মাড়াইবে না। অসভ্য জগৎ যেমনভাবে চলিতেছিল ঠিক তেমনভাবেই চলিয়া যাইতে লাগিল। পুলিনের উচ্চ আদর্শ মূঢ় মানবকে মোহমুক্ত করিতে পারিল না। দেখিয়া শুনিয়া মানুষের উপর পুলিনের একটা বিজাতীয় ঘৃণা জন্মিয়ে গেল। তাহার আইন পড়া আর শেষ হইল না। সে মফস্বলের একটি কলেজে চাকরি লইয়া বিদেশে চলিয়া গেল। পুলিন পিতামাতার একমাত্র সন্তান। তাহার পিতা নব্যতন্ত্রে শিক্ষা দীক্ষা লাভ করিয়াও প্রাচীন শিক্ষার প্রভাব একেবারে বিস্তৃত হইতে পারেন নাই। একমাত্র পুত্র, সেও বিবাহ করিল না। বংশলোপ হইবে, পিণ্ডলোপ হইবে, পিতৃপিতামহের ভিটায় সন্ধ্যাকালে দীপ জ্বলিবে না, এই চিন্তা শেষ বয়সে তাহাকে আকুল করিয়া তুলিয়াছিল। পুলিনের মাতা সর্বদা চোখের জলে ভাসিতেন। তাহার দশা দেখিয়া পুলিনের পিতা আরো চিন্তিত হইয়া পড়িলেন। গ্রীষ্মাবকাশে পুলিন কর্মস্থান হইতে গৃহে ফিরিল। তখন তাহার পিতা মাতা তাহাকে ধরিয়া পড়িলেন। পুলিন মাতার চোখের জল গ্রাহ্য করে নাই, কিন্তু পিতার স্বনির্বন্ধ অনুরোধ এড়াইতে পারিলেন না। তিনি যখন কাতর কণ্ঠে প্রাচীন বংশলোপ ও পিতৃপিতামহের পিণ্ডলোপের আশু সম্ভাবনা জানাইলেন, তখন পুলিন নীরবে শুনিয়া গেল। তাহার মনে যাহাই থাকুক না কেন, প্রকাশ্যে সে কোনো আপত্তি করিতে পারিল না। পুলিন বিবাহ করিবে, এই সংবাদ নক্ষত্রবেগে বঙ্গদেশ ছড়াইয়া ফেলিল। নানা দেশ হইতে চিরকুমার সভার ভূতপূর্ব সভ্যগণ উপহার পাঠাইতে লাগিল। পুলিনের কিন্তু অনুতাপ বা লজ্জার চিহ্নমাত্র দেখা গেল না। সে ঠিক করিয়া রাখিয়াছিল যে সে পিতার আদেশ পালন করিবে বটে, কিন্তু তথাপি জগতের আদর্শ হইয়া থাকিবে। সে বিবাহ করিবে, কিন্তু স্ত্রীর মুখদর্শন করিবে না। মহা সমারোহে কলিকাতায় পুলিনের বিবাহ হইয়া গেল। প্রবোধ, নরেশ প্রভৃতি পুলিনের ভূতপূর্ব সহচরগণ একত্র হইয়া মহা আনন্দ করিতে লাগিল। কেহ বলিল, এতদিনে মহাশয়ের পতন হইল। কেহ বলিল, কন্যাকর্তার উৎপাতে বাংলাদেশে আর সাধু পুরুষ রইল না। কেহ বলিল, পুলিন দেওয়ালে লিখিয়া রাখিয়াছিল যে এইবার ডাকিলেই যাইব। প্রবোধের স্ত্রী বলিয়া পাঠাইলেন যে মহাপুরুষ দিগ্গে তাহার পূর্ব হইতেই জানা ছিল, তবে কেহ বা দুদিন আগে কেহ বা দুদিন পরে ধরা দিল। পুলিন নীরবে সমস্ত সহ্য করিয়া গেল। বিবাহের দিনে চিরকুমার সভার অধঃপতনের কারণগুলি মূর্তিমতী হইয়া বরের গৃহে দেখা দিলেন। সভার বাঁধা গদগুলি প্রবোধের স্ত্রীর আগাগোড়া মুখস্থ ছিল। তিনি মহিলা সভায় তাহা আওড়াইয়া বিবাহবাড়ি কোমল কলহাস্যে মুখরিত করিয়া তুলিলেন। পুলিন তখন মনে মনে ভাবিতেছিল যে ক্ষুদ্রচেতা নরনারীগুলি জগতের যে কি সর্বনাশ করিতেছে তাহারা তাহা বুঝিতেছে না। এইরূপে মহাপুরুষের কৌমার ব্রত ভঙ্গ হইল। বিবাহের পরে 2 বৎসর কাটিয়া গেল। পুলিনের পিতা পুত্রের বিবাহ দিয়া অধিকতর বিপদে পড়িলেন।
বিবাহের পরে যখন বধূ ঘরে আসিল, তখন পুত্র আর ঘরে আসিতে চাহিল না। বৃদ্ধ পুত্রবধূ লইয়া ব্যতিব্যস্ত হইয়া পড়িলেন। পুলিনের স্ত্রীর নাম বিভা। সে সুন্দরী, সুশিক্ষিতা ও গুণশালিনী। বিবাহের সময় তাহার বয়স হইয়াছিল। সে নিতান্ত বালিকা ছিল না। সে পতির অনাদরের কারণ বুঝিত না বটে, কিন্তু আদরের অভাব বুঝিত। বুঝিয়া সে সর্বদা ম্রিয়মাণ থাকিত। তাহার সেই করুণ ভাবটি শ্বশুর শ্বশ্রুর বুকে সর্বদা শেলের মতো বিঁধিয়া থাকিত। বৃদ্ধ বৃদ্ধা উপায় না দেখিয়া ভগবানকে স্মরণ করিতেন। তাই অগতির গতি প্রসন্ন হইয়া পথভ্রান্তের পথনির্দেশ করিয়া দিলেন। শোভা সম্পর্কে বিভার বড় বোন। বিভার বিবাহের ৫-৬ বৎসর পূর্বে তাহার বিবাহ হইয়াছিল। শোভা বড়ই রহস্যপ্রিয়া। বাড়িতে তাহার সহিত কেউ আঁটিয়া উঠিতে পারিত না। বিভার বিবাহের ২ বৎসর পূর্বে শোভা স্বামীর সহিত বিদেশে চলিয়া গিয়াছিল এবং বিভার বিবাহের সময় আসিতে পারে নাই বলিয়া কত দুঃখ করিয়া চিঠি লিখিয়াছিল। বিভার ভবিষ্যৎ মালিককেও একখানা পত্র লিখিয়াছিল, কিন্তু তাহার সে কাব্যের উৎস পুলিনের নীরস মরুভূমিতে পড়িবা মাত্র শুকাইয়া গিয়াছিল। সে সময় ভগবান অগতির গতি নির্দেশ করিবার জন্য শোভাকে দেশে পাঠাইয়া দিলেন। শোভা দেশে ফিরিয়া শুনিল যে বিভা শ্বশুর গৃহে। বিভার মাতার মুখে সে বাল্যসখীর দূরদৃষ্টির কথা শুনিয়া তাহার সহিত দেখা করিবার জন্য বড়ই ব্যস্ত হইয়া পড়িল। তাহার অনুরোধে বিভার মাতা বিভাকে আনিতে পাঠাইলেন। পুলিনের পিতা বাক্যব্যয় না করিয়া বধূকে পিত্রালয়ে পাঠাইয়া দিলেন। দীনা মলিনা পুত্রবধূর মূর্তি তাহার চক্ষে অসহ্য হইয়া উঠিয়াছিল। তিনি বধূকে পিত্রালয়ে পাঠাইয়া হাঁপ ছাড়িয়া বাঁচিলেন। বিভা পিত্রালয় আসিল। ২ সখীতে মিলন হইল। শোভা অনেক কথা জিজ্ঞাসা করিল, কিন্তু উত্তর পাইল না, কারণ বিভা কাঁদিয়া ভাসাইয়া দিল। শোভা ছাড়িবার পাত্রী নহে। সে নানা উপায়ে সখীর মনের গোপন কথাগুলি জানিয়া লইল। সমস্ত জানিয়া সে বিভাকে অভয় দিয়া বলিল, তোর কোনো ভয় নাই, আমি এর বিহিত করিব। বিভা আশ্বাস পাইয়া আশায় বুক বাঁধিল। শিক্ষকতা করিয়া ছাত্রমহলে পুলিনের খুব প্রশংসা হইয়াছিল। অতি অল্প সময়ের মধ্যে তাহার বেতন বৃদ্ধি হইল। সে পাটনায় বদলি হইল। শোভা যখন দেশে ফিরিল, পুলিন তখন পাটনায়। পাটনায় একটি সুন্দর ছোট্ট বাংলোয় পুলিনের বাস। সে কাহারও সহিত মিশিত না। আপনার পড়াশোনা ও কলেজের কাজ লইয়াই ব্যস্ত থাকিত। সুতরাং একদিন সকালে তাহার ভৃত্য যখন আসিয়া সংবাদ দিল যে একটি ভদ্রলোক তাহার সহিত সাক্ষাৎ করিতে আসিয়াছেন, তখন সে বড়ই আশ্চর্য হইল। সে বাহিরে আসিয়া দেখিল যে নীল বর্ণের চশমাধারী একটি ভদ্রলোক তাহার জন্য অপেক্ষা করিতেছেন। পুলিনকে দেখিয়াই তিনি বলিয়া উঠিলেন, এই যে, আপনারই নাম পুলিন বাবু? আমার নাম শ্রী নিশিতনাথ ঘোষাল। মহাশয়ের সহিত আমার সম্পর্ক বড়ই নিকট। আমার স্বামিনী মহামহিমন্বিতা শ্রী শ্রীযুক্তা শোভনা দেবীর খাস সখী এবং ক্ষুল্লতাৎ পুত্রী শ্রীযুক্তা বিভা দেবীর সহিত আপনার বিবাহ হইয়াছে। তাই শ্রীমতীর আদেশে আমি আপনার সহিত সাক্ষাৎ করিতে আসিয়াছি। আমরা সম্প্রতি পাটনায় আসিয়াছি, উদ্দেশ্য স্বাস্থ্য সংস্কার। মহাশয়ের সহিত সাক্ষাৎ করিবার ইচ্ছাটা বড়ই বলবতী ছিল। এই কথা কয়েকটি শুনিয়া পুলিন হাড়ে চটিয়া গেল। লোকটির কথাবার্তা হাবভাব সমস্তই যেন বিদ্রুপবঞ্চক, কিন্তু কথাগুলো অত্যন্ত গম্ভীরভাবে অথচ হাসি মুখে বলা। সে ভাবিয়া কিছু ঠিক করিতে না পারিয়া বলিয়া ফেলিল, বসুন, চা খাবেন? ভদ্রলোকটি এক গাল হাসিয়া উত্তর করিলেন, চা না খাওয়াইয়া শ্রীমতী কি আমাকে এত দূর আসিতে দিয়াছেন? আমার যা কাহিল শরীর। কথা শুনিয়া পুলিন হাসিয়া ফেলিল, কারণ আগন্তুকের ঈষৎ স্থূল দেহে দুর্বলতার চিহ্নমাত্র দেখা যাইতেছিল না। তিনি বোধহয় পুলিনের মনের ভাব বুঝিতে পারিয়াছিলেন, কারণ তিনি বলিয়া উঠিলেন, আমার শরীর দেখি আবার ভাবিবেন না যে আমি বড় বলবান।
তিল তিল করিয়া দিন দিন আমার শরীরটা ক্ষীণ হইয়া যাইতেছে, সেই জন্যই তো বায়ু পরিবর্তনে আসিয়াছি। আচ্ছা, আপনার বাড়িতে কি তামাকের বন্দোবস্ত আছে? পুলিন অপ্রস্তুত হইয়া বলিল, আগে না। ও থাক থাক, আমার পকেটে সিগারেট আছে। আপনি বসুন, দাঁড়িয়ে রইলেন কেন? পুলিন বসিয়া পড়িল। তাহার বড়ই জ্বালাতন বোধ হইতেছিল। নিশীথবাবু বলিয়া যাইতে লাগিলেন, এই দারুণ গ্রীষ্মে এবং এই কাঠ ফাটা রৌদ্রে এবং বিশেষত এই দুর্বল শরীরে শ্রীমতী যে বিনা কারণে আমাকে এত দূর পাঠান নাই, তাহা আপনি অবশ্যই বুঝতে পারিয়াছেন। কি কারণ? আপনার বিবাহের সময় আমরা বিদেশে ছিলাম। শ্রীমতী আপনাকে দেখেন নাই বলিয়া বড়ই ব্যাকুল হইয়াছেন। তিনি কি এখানে আসিয়াছেন? তিনি না আসিলে আমি কি এখানে আসিতে পারিতাম? আপনারা 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 কোথায় আছেন? এই তো এই কাছে, এই বড় রাস্তার উপরে। শ্রীমতীর আদেশ যে আজ রাত্রে আপনি দিনের কুটিরে পদার্পণ করিবেন। কলেজ থেকে ফিরিবার সময় দেখা করে এলে হতো না? সর্বনাশ! তাহলে কি আমার রক্ষা থাকবে? এবার মহাশয়, মাফ করুন। এই দুর্বল অবস্থায় পারিবারিক শান্তিভঙ্গের কল্পনা করিলেও আমার আমার মাথা ঘুরিতে থাকে। পুলিন নিরুপায় হইয়া বলিল, আচ্ছা যাব। সন্ধ্যার সময় পুলিন নিশীথবাবুর বাসায় উপস্থিত হইল। সে দেখিল বাংলোটি সুন্দর সাজানো। দুই একদিনের জন্য বেড়াইতে আসিয়া লোকে যে এমনভাবে থাকিতে পারে তাহা পুলিনের কল্পনাতীত। তাহাকে দেখিয়া একজন বেয়ারা বাড়ির ভিতরে খবর দিতে গেল। অবিলম্বে নিশীথবাবু তাহাকে অভ্যর্থনা করিতে আসিলেন। তিনি বলিলেন, আরে আসুন আসুন, আপনাকে দেখে আমার দেহে প্রাণ ফিরল মশাই। আর একটু বিলম্ব হইলেই আমি গরিবের চাকরিটা যেত আর কি। থাক থাক, আমি 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 বাইরেই বসি। মহাশয়, তাহলে আমার এই কাঁচা মাথাটি এক্ষুনি উড়ে যাবে। পুলিন অগত্যা উঠিল। উঠিবার সময় মনে মনে ভাবিল, নিশীথবাবু বড়ই শ্রৈণ। এমন শ্রৈণ লোক তো সচরাচর দেখা যায় না। সে বাড়ির ভিতরে গিয়া দেখিল যে অন্দরটিও পরিপাটি রূপে সাজানো। সেই সময় বলয় কঙ্কন গুঞ্জনে কক্ষটি মাতিয়া তুলিয়া নিশীথবাবুর শ্রীমতী প্রবেশ করিলেন। তিনি পুলিনকে দেখিয়া হাসিয়া বলিলেন, লজ্জা কি, ভেতরে এসে বসো। পুলিন কিংকর্তব্য বিমূঢ় হইয়া দাঁড়িয়া রইলেন। তাহা দেখিয়া শোভা তাহার হাত ধরিয়া একখানি চেয়ারে বসাইল। পুলিন কলের পুতুলটির মতো বসিল। নিশীথবাবু তাহার অবস্থা দেখিয়া হাসি চাপিয়া রাখিতে না পারিয়া মুখের ভিতরে কাপড় এবং রুমাল গুঁজিতেছিলেন। আহার শেষ করিয়া পুলিন যখন রাত্রিতে গৃহে ফিরিল, তখন তাহার অজ্ঞাতসারে শালিকার প্রতি অস্ফুট প্রীতির ভাব আসিয়া তাহার হৃদয় অধিকার করিতেছিল, আর তাহার সঙ্গে নিশীথবাবুর প্রতি ঘৃণা ও অবজ্ঞার ভাবটিও কমিয়া আসিতেছিল। শোভাদেবীর তুনে বশীকরণের যে কয়টি অমোঘ অভ্যর্থ অস্ত্র ছিল, তাহার মধ্যে তাহার রন্ধন বিদ্যাটি অন্যতম। নিশীথবাবুরা পাটনায় আসিবার পর পুলিনের প্রায় প্রত্যহই তাঁদের বাড়িতে নিমন্ত্রণ হইত। পুলিন নিমখানাম নহে, সে সর্বত্র শোভার রন্ধনের প্রশংসা করিয়া বেড়াইত। এইরূপে শোভা ও নিশীথবাবুর সহিত পুলিনের ঘনিষ্ঠতা বাড়িয়া গেল। কিছুদিন পরে শোভা যখন প্রস্তাব করিল যে পুলিন বাসা উঠাইয়া দিয়া তাহাদিগের সহিত আসিয়া থাকুক, তখন কৃতজ্ঞ লবণভোজী পুলিন নিশীথবাবুর শ্রীমতীর আদেশ অগ্রাহ্য করিতে পারিল না। পাটনার পাচকের হাত হইতে পরিত্রাণ পাইয়া পুলিন বাঁচিয়া গেল। অল্পদিনের মধ্যে তাহার স্ত্রী ফিরিয়া গেল। রুক্ষ স্বভাব অনেকটা কোমল হইয়া আসিল। একদিন প্রভাতে শোভা পুলিনকে বলিল, ওগো গাঙ্গুলি মশাই, নূতন খবরটা পেয়েছ? দেশ থেকে আমার খুড়িমা আর আমার একটি বোন হাওয়া খেতে পাটনায় আসছে। যাক বাবা, বাড়িটা এতদিনে খালি খালি ঠেকত, এইবার একটু গুলজার হবে। পুলিন অপ্রস্তুত হইয়া বলিয়া উঠিল, এইবার তাহলে আমি একটা বাসা ঠিক করে নিই।
আসলে আমি থাকলে তাদের সত্যি অসুবিধে হবে। শোভা হাসিয়া তাহাকে উড়াইয়া দিল। সে বলিল, ঘোষাল মশাইয়ের মতো তুমিও কি একটা সং নাকি? তিনি তো শাশুড়ি আসছে বলে এখন থেকেই জড়সড় হচ্ছেন। আপনার ভগিনীও তো আসছেন। আরে এলেই বা, সে তো আর তোমার ঘাড়ে পড়বে না। আমার বোন অত লাজুক নয়। কেন? আমি অত শত জানি না বাবু, তবে মোট কথা তোমার এখান থেকে যাওয়া টাওয়া হচ্ছে না, ব্যাস। ইহার আর জবাব নাই বুঝিয়া পুলিন মাথাটি নিচু করিয়া কলেজে চলিয়া গেল। 2-3 দিন পরে বিভা ও বিভার মাতা আসিয়া উপস্থিত হইলেন। পুলিন বিবাহের পরে আর শ্বশুরবাড়ি যায় নাই, সুতরাং পত্নী বা শ্বশ্রুকে চিনিতে পারিল না। বিভার মাতা আসিয়া রান্নাঘরে আশ্রয় লইলেন। অন্য ঘরগুলিতে মাদুরের ম্যাটিং কার্পেট মোড়া বলিয়া অপবিত্র জ্ঞানে তিনি সেদিক মারাইতেন না। তাহারা আসিবার পর পুলিন দূর হইতে তাহাকে একবার প্রণাম করিয়া আসিয়াছিল, তাহার পর আর শ্বশ্রুর সাক্ষাৎ পায় নাই। শোভা বিভার নাম বদলাইয়া দিয়াছিল, অথচ মিল থাকিবে বলিয়া তাহাকে প্রভা বলিয়া ডাকিত। শোভার তাড়নায় বিভা পুলিনের সম্মুখেই বাহির হইত, কিন্তু সে কোনো মতেই ঘোমটা ছাড়িল না। বিভা আসিবার পরে পুলিন দেখিত যে তাহার ঘরটি সদা সর্বদা পরিষ্কার থাকে। উচ্ছৃঙ্খলভাবে ইতস্তত বিক্ষিপ্ত পুস্তকের রাশি কে যেন আসিয়া সাজাইয়া দিয়ে যায়। তাহার বস্ত্রগুলি মলিন হইলে বদলাইয়া দেয়। কামিজে বা কোর্টে বোতামের অভাব হয় না। পুলিন কিছুই বুঝিতে পারিত না, কিন্তু মনে মনে অশান্তির অনুভব করিত। ইহা তার জীবনে নূতন। শোভা সুযোগ পাইলেই বিভাকে পুলিনের নিকট পাঠাইয়া দিত। ইহাতে বিভা যত না সকুঞ্চিত হইত, পুলিন তাহা অপেক্ষাও অধিকতর সকুঞ্চিত হইত। ইহা দেখিয়া নিশীথবাবু বড়ই আনন্দ উপভোগ করিতেন। তিনি বলিতেন, কি হে পুলিন ভাইয়া, তা আছো কেমন? তা খুড়িমা এসে কোনো অসুবিধা হচ্ছে না তো? নিরীহ পুলিন এক গাল হাসিয়া উত্তর দিত, কি যে বলেন, কষ্ট কি দাদা, আপনার কাছে রাজার হালে আছি। আর দেখুন না, খুড়িমা এসে ব্যঞ্জনের সংখ্যা দ্বিগুণ বাড়িয়া গেছে। নিশীথবাবু হাসিতেন ও মনে মনে বলিতেন, শোভার ওষুধ ধরিতেছে। পুলিন অধিক পান খাইত না, কিন্তু শোভা তাহাকে কিছুতেই ছাড়িত না। শোভার অনুরোধেই হোক আর আদেশেই হোক, পুলিনের পান খাওয়া বাড়িয়াছিল। নিশীথবাবু পানে বড় সুপারি খাইতেন, কিন্তু পুলিনের অধিক সুপারি সহ্য হইত না। বিভা আসিবার পর হইতে শোভা পুলিনের পান সাজিবার ভার তাহার হাতেই দিয়াছিল। ক্রমে পুলিনের এমন অভ্যাস হইয়া গেল যে বিভা পান না সাজিলেই তাহার সুপারি লাগিত। পুলিন আর কাহারও হাতে পান খাইত না। শোভাও সকল সময় বিভার হাতেই পান পাঠাইয়া দিত। এইরূপে 2 মাস কাটিয়া গেল। পুলিনের স্বভাব চরিত্রে ধীরে ধীরে পরিবর্তন আসিতেছিল, কিন্তু সে তাহা বুঝিতে পারিত না। বিভা আসিয়া ধীরে ধীরে যে তাহার হৃদয় অধিকার করিতেছিল, তাহা সে বুঝিতে পারিত না। সে ভাবিত একসময় একটা উদ্দাম দুর্তমনীয় আকাঙ্ক্ষা আসিয়া মানব হৃদয়কে মাতিয়া তোলে, তাহারই নাম প্রেম। সর্বস্বের সহিত সর্বস্ব বিনিময় না হইলে যে প্রেম অঙ্কুরিত হয় না, তাহা সে জানিত না। সে তখনও ভাবিত যে সে আদর্শরূপে জগতের সম্মুখে রহিয়াছে। এইভাবে দিন কাটিয়া যাইতে দেখিয়া বিভার মাতা শোভাকে বলিলেন, মারে, কি করে কি হবে বলতো? এতদিন বাড়িঘর ছেড়ে এসেছি, আর কতদিনই বা বিদেশে থাকবো? জামাইয়ের তো মনের ভাব কিছুই বুঝিতে পারা গেল না। শোভা বলিল, ভয় কি করিমা, আমার ওষুধ বেশ ধরেছে, আপনি বিভাকেই জিজ্ঞাসা করে দেখুন না। বিভা সেখানে বসিয়াছিল, সে ঘোমটা টানিয়া পলাইয়া গেল। তখন বিভার মাতা কহিলেন, দেখ বাছা, আমরা সেকেলে মানুষ, ওষুধ বিশুদ্ধে বিশ্বাস করি। তবে তুই যখন চিঠি লিখলি যে মাছ জালে পড়েছে, আপনা হতে এসে ধরা দিয়েছে,
তখন আমি ভব ঠাকুরজির কাছ থেকে একটা একটা জড়ি আর একটা ধারণ করিবার ওষুধ সঙ্গে নিয়ে এছিলুম। সেই দুটো একবার দিলে হয় না? শোভা বলিল, সর্বনাশ খুড়িমা, ও কথা তুমি মুখেও এনো না। কেন, তোমার মনে নেই মুখুজ্জেদের জামাই ভয়ানক বখাটে ছিল? মুখুজ্জে গিন্নি ওই ভবপিসির ওষুধ খাইয়ে জামাই বশ করতে গিয়ে জন্মের মতো পাগল করে দিয়েছেন। না না, আমি বাপু জুড়ি টুরি খাওয়াতে পারবো না পুলিনকে। তবে কি হবে বল দেখিনি? মাদুলিটা ধারণ করাতে পারলে ভালো হতো। আচ্ছা, তোমার জামাইকে একবার জিজ্ঞাসা করি। শোভা এই বলিয়া বাহিরে উঠিয়া আসিল। দেখিল বিভা বারান্দায় দাঁড়াইয়া আছে। তাহাকে দেখিয়া শোভা হাসিয়া লুটিয়া পড়িল। তাহার পরে বিভাকে জিজ্ঞাসা করিল, খুড়িমা কি বলেন শুনেছিস? বিভা বলিল, হ্যাঁ। তাহার পরে প্রাণের ব্যাকুলতায় বলিয়া ফেলিল, ও দিদি, তোমার পায়ে পড়ি গো, তুমি যেন এই ওষুধ টষুধ খাওয়াইও না। মাদুলি পড়িয়াও কাজ নাই, আমার অদৃষ্টে যা আছে তা হবেই। শোভা হাসিয়া বলিয়া উঠিল, ইস, এত কবে থেকে লো? বিভা চোখ রাঙাইয়া বলিল, ধ্যাৎ, যাও তো, তোমার সকলই ঠাট্টা। শোভা বিভাকে ছাড়িয়া নিশীথবাবুকে লইয়া পড়িল। খুল্লতাৎ পত্নীর কথা বলিয়া হাসিয়া স্বামীর অঙ্গে লুটাইয়া পড়িল। তাহার বিলম্ব দেখিয়া বিভার মাতা কি বুঝিয়া আর কোনোদিন সে কথা উত্থাপন করেন নাই। শোভা তাহার পর হইতে একটা রহস্যের ছুতা পাইয়া গেল। সে কথায় কথায় নিশীথবাবুকে বলিত, তোমাকে কটা মাদুলি পরিয়ে বশ করেছি বলতো? পুলিনের মনে হইত যে সে ঘরে একা নহে, কে যেন আসিয়া দূরে দাঁড়াইয়া আছে, সে তাহাকে আহ্বান করিবে সেই জন্য অপেক্ষা করিতেছে। ঘরের বাহিরে গিয়া দেখিত কেহই নাই। সে বড় আশ্চর্য হইত। সে একদিন কলেজ হইতে ফিরিয়া ঘরে ঢুকিয়া দেখিল যে তাহার চেয়ারে বসিয়া কে একজন ঘুমাইয়া পড়িয়াছে। নিকটে গিয়া দেখিল প্রভা, অর্থাৎ বিভা। দেখিয়াই সে দুই পা পিছাইয়া আসিল। তাহার পিছনে একখানা চেয়ার ছিল। পুলিন তাহাতে বাঁধিয়া পড়িয়া গেল। পতনের শব্দে বিভার ঘুম ভাঙিয়া গেল। সে ব্যস্ত হইয়া উঠিয়া দাঁড়াইল। পুলিনকে দেখিয়া তাহার লজ্জায় মুখ লাল হইয়া গেল। তাহার হাত হইতে পুলিনের একটা বোতামবিহীন কামিজ পড়িয়া গেল। পুলিন তাহা দেখিল। বিভা লজ্জায় আরো আড়ষ্ট হইয়া গেল। সে পুলিনের ঘরে বসিয়া সেলাই করিতে করিতে ঘুমাইয়া পড়িয়াছিল। পুলিনও লজ্জিত হইয়া তাড়াতাড়ি উঠিয়া দাঁড়াইল। পড়িয়া গিয়া তাহার বড় লাগিয়াছিল, কিন্তু প্রভার সম্মুখে পড়িয়া গিয়া সে বড় লজ্জিত হইয়াছিল, সেই জন্য উঠিয়া পড়িল। অপ্রস্তুত হইয়া দুজনেই নীরবে দাঁড়াইয়া রইল। তাহার পরে পুলিনের মুখ ফুটিল। সে বলিল, আপনি বসুন, আমার কাজ আছে, আমি বাহিরে যাব। প্রভা অর্থাৎ বিভা এক হাত ঘোমটা টানিয়া সরিয়া দাঁড়াইল। শোভা বিভাকে কত কথাই না শিখিয়া দিয়াছিল। সে বলিয়া দিয়াছিল, যদি কোনোদিন নির্জনে দেখা হয় তুই কথা কহিস, ঘোমটা টানিয়া যেন পালাইয়া না যাস। সেও মনে মনে স্থির করিয়া রাখিয়াছিল যে যদি কখনো নির্জনে দেখা হয় তাহলে মন খুলিয়া কথা কহিবে, জিজ্ঞাসা করিবে সে কি অপরাধ করিয়াছে। কিন্তু সে সমস্তই ভুলিয়া গেল। লজ্জা আসিয়া তাহাকে অভিভূত করিয়া ফেলিল। সে নিঃশব্দ অবগুণ্ঠনে মুখ ঢাকিয়া ফেলিল। অনেকদিন পরে চিরকুমার সভার বাঁধা গতগুলি পুলিনের মনে পড়িতেছিল। সঙ্গে সঙ্গে তাহার রক্ত গরম হইয়া উঠিতেছিল। সে যেই বাহির হইবার জন্য মুখ ফিরাইল, অমনি দেখিতে পাইল ঘোষাল মহাশয় দুয়ারে দাঁড়াইয়া মন্দ মন্দ হাসিতেছেন। পুলিন লজ্জায় মরমে মরিয়া গেল। ঘোষাল মহাশয় বলিলেন, কি ভায়া, থুরি প্রভার সঙ্গে আলাপ হচ্ছে? বিভা ওরফে প্রভা সরিয়া গিয়া প্রাচীরে মিশিয়া যাইবার চেষ্টা করিতে লাগিল। নিশীথবাবু বলিতে লাগিলেন, তা বেশ বেশ,
প্রভা মেয়েটি যেমন শান্ত তেমনই সুন্দরী, কিন্তু দুঃখের বিষয় কি জানো, এখনো একটি বর জুটিল না। সেই দুঃখেই প্রভা দিন দিন যেন কাল হয়ে যাচ্ছে। পুলিন উত্তর খুঁজিয়া না পাইয়া মাথা চুলকাইতে লাগিল। ঘোষাল মহাশয় অকারণে বেজায় হাসিতে আরম্ভ করিলেন। পুলিন ও বিভা দুজনে আরও অপ্রস্তুত হইয়া গেল। এমন সময় শোভা আসিয়া তাহাদিগকে উদ্ধার করিল। সে পিছন হইতে বলিয়া উঠিল, ঠাকুরটি দেখছি সব ঘটেই আছেন, বাড়িতে নিরিবিলি কারুর দুটো কথা বলার জো নেই। নিশীথবাবু বলিলেন, কি জানো, বিবাহিত পুরুষের সহিত অবিবাহিতা যুবতীর গোপনে আলাপ করাটা সকলে ততদূর সঙ্গত মনে করে না, তবে আমার তাহাতে বিশেষ আপত্তি নাই। প্রভা কুন্দ দন্তে অধর টিপিয়া তাহাকে একটি ছোট কিল দেখাইল। তখন হাসিতে হাসিতে কাশিতে কাশিতে ঘোষাল মহাশয় রণে ভঙ্গ দিলেন। পুলিন ও প্রভা পলাইয়া বাঁচিল। এইরূপে বড় সুখেই কিছুদিন কাটিয়া গেল। ইতিমধ্যে সংবাদ আসিল যে শোভার ছোট ভগিনীর বিবাহ, তাহাদিগের সকলকে দেশে ফিরিতে হইবে। শোভা জেদ করিয়া বসল যে পুলিন না গেলে সে যাইবে না। ঘোষাল মহাশয় বলিলেন, পুরাতনে কি আর মন ওঠে না? শোভা রাগিয়া গিয়া একটা কিল দেখাইল। পুলিন সেইখানেই বসিয়াছিল। সে হাসিয়া বলিল, আরে বাবা, দ্বন্দ্বযুদ্ধ না হয় পরেই করিবেন, এখন আমার ছুটি টুটি নাই, কি করিয়া দেশে যাই বলুন তো। শোভা বলিল, তাহা আমি জানি নে, তোমাকে কিন্তু যাইতেই হইবে। পুলিন বলিল, যাইতেই যখন হইবে তখন আর উপায় কি? ঘোষালবাবু বলিলেন, সুন্দর মুখেই সর্বত্র জয়। শোভা তাহাকে পুনরায় একটা কিল দেখাইল। স্থির হইয়া গেল যে ছুটি না পাইলেও পুলিনকে ছুটি লইতে হইবে। যথাসময় যাত্রা করিয়া সকলেই দেশে আসিলেন। যাত্রার পূর্বে পুলিন দেখিল যে কে তাহার কাপড় চোপড়গুলি ট্রাঙ্কে ও ব্যাগে গুছিয়া রাখিয়াছে। দেখিয়াই সে বড় আশ্চর্যান্বিত হইয়া গেল। শ্বশুরালয় আসিয়া প্রতিজ্ঞাভঙ্গের ভয়ে পুলিন ছটফট করিয়া বেড়াইতে লাগিল। সে প্রথম দিন জেদ ধরিল যে সে অন্দরমহলে শয়ন করিবে না, কিন্তু শোভার হাত এড়াইতে পারিল না। অপরাহ্নে অন্দরমহলে একখানি পুরাতন ফটোগ্রাফ দেখিয়া তাহার মন বড় খারাপ হইয়া গেল। ফটোগ্রাফখানি তাহার ও বিভার বিবাহের সময় তোলা। বিভাকে তাহার কিছুমাত্র মনে ছিল না, কিন্তু সে ছবির সহিত প্রভার সাদৃশ্য দেখিয়া তাহার মন খারাপ হইয়া গেল। সে শুনিয়াছিল যে বিভার বিবাহ হয় নাই, কিন্তু পাটনায় প্রভার মাথায় দু একদিন সিঁদুরের দাগ দেখিয়াছিল। জিজ্ঞাসা করায় ঘোষাল মহাশয় বলিয়াছিলেন যে তাহাদের দেশে আইবুড়ো মেয়েরা অল্প সিঁদুর পরিয়া থাকে, বিবাহ হইলে চওড়া করিয়া সিঁদুর পরে। মনে মনে এইসব কথা তোলপাড় করিয়া পুলিনের বড় সন্দেহ হইল। সে ভাবিল যে হয়তো তাহার ব্রত ভঙ্গ করিবার জন্য একটা চক্রান্ত হইয়াছে। সেই জন্যই শোভা তাহাকে ভুলাইয়া পাটনা হইতে লইয়া আসিয়াছে। তাহার মনে কেমন সন্দেহ হইল। সে বলিয়া পাঠাইল যে তাহার শরীর ভালো নহে, সে কালই পাটনায় ফিরিবে। এই সংবাদ শুনিয়া শোভা ভয় পাইল। সে ভাবিল শিকার বুঝিবা হাত ছাড়াইয়া পালায়। তখন শোভা তাহার তুন হইতে মৃত্যুবাণটি টানিয়া বাহির করিল। সে তখন হইতে বিভাকে শিখাইতে বসিল। অনেক চেষ্টার পর তাহাকে পাখির মতো পড়াইয়া সাজাইয়া গোজাইয়া নিশ্চিন্ত হইল। রাত্রিতে আহারের সময় পুলিন বিস্মিত হইয়া দেখিল যে সেখানে আর কেহ নাই, কেবল সুসজ্জিত হইয়া প্রভা দাঁড়াইয়া আছে। তাহাকে দেখিয়া পুলিন স্থির হইয়া দাঁড়াইল। ব্যাপারটা তাহার কেমন ভালো ঠেকিতেছিল না। সে জিজ্ঞাসা করিল, ঘোষাল মহাশয় কোথায়? প্রভা কোনো উত্তর না দিয়া নখ খুঁটিতে লাগিল। উত্তর না পাইয়া পুলিন অস্থির হইয়া পড়িল।
তাহার মন তাহাকে বাহির লইয়া যাইতে চাহিতেছিল, বলিতেছিল, এখানে তোমার বড় বিপদ, তুমি এখানে থাকিও না, ইহারা তোমার ব্রত ভঙ্গ করিবে। আবার কাহার অব্যক্ত হৃদয় বেদনা, কাহার অস্ফুট করুণ ক্রন্দন আসিয়া যেন তাহার পায়ে জড়াইয়া ধরিতেছিল, বলিতেছিল, তুমি যখন এখানে আসিয়াছ তখন আর যাইতে পারিবে না, তুমি ছাড়া এ জগতে আর আমার বলিতে কেহ নাই। বিক্ষুব্ধ চিত্তকে শান্ত করিয়া পুলিন পলায়ন করিবার জন্য বদ্ধপরিকর হইল। মুখ ফুটিয়া বলিয়া ফেলিল, আমি বাহিরে যাই। তখন হঠাৎ প্রভা তাহার হাত ধরিয়া ফেলিল, বলিল, না। বিস্মিত হইয়া পুলিন জিজ্ঞাসা করিল, কেন প্রভা? প্রভা আঁচলে মুখ লুকাইয়া বলিল, আমি আমি প্রভা নই, আমি বিভা। সে টলিতেছিল। পুলিন তাহাকে ধরিয়া ফেলিল। সে না ধরিলে বিভা বোধহয় পড়িয়া যাইত। পুলিন তাহাকে বক্ষে টানিয়া লইল। বিভা তাহার বুকে মুখ লুকাইয়া কাঁদিতে লাগিল। বাহির হইতে দুয়ারের শিকল টানিয়া দিয়া শোভা বলিল, দূর পোড়ার মুখী, এত করিয়া বশীকরণের মন্ত্র শিখাইলাম, পড়াইলাম, সব ভুলে গেলি? যাগ্গে, তা হোক, কাজ হইলেই হলো, এখন পাখিটাকে খাঁচায় তোল। আপনারা এতক্ষণ শুনছিলেন বিশিষ্ট সাহিত্যিক কাঞ্চনমালা দেবীর রচনায় বশীকরণ। আজকের মতো এখানেই শেষ। আবার দেখা হবে পরের সপ্তাহে আরও একটি নতুন গল্প নিয়ে। সঙ্গে থাকুন।